1943 সালের এপ্রিল মাস। আটলান্টিক মহাসাগরে 400 ফুট গভীরে ভাসছে একটি জার্মান সাবমেরিন। চারপাশে ব্রিটিশ যুদ্ধজাহাজের টহল। সামান্য একটা শব্দ হলেই মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই পানির নিচের দুটি সাবমেরিনের মাঝখানে আবার ডিঙ্গি নৌকায় চড়ে এক ব্যক্তি জীবন বাজি রেখে পার হচ্ছিলেন। তিনি কোনো গুপ্তচর ছিলেন না, ছিলেন না কোনো পেশাদার সৈনিক। তিনি ছিলেন একজন ভারতীয়, যিনি নিজের দেশের স্বাধীনতার জন্য বিশ্বযুদ্ধের জল্লাদ অ্যাডলফ হিটলার আর জাপানি তোজোর সাথে হাত মেলাতে যাচ্ছেন। কিন্তু কে সেই ব্যক্তি যে কখনো রাশিয়া, কখনো জার্মানি, কখনো জাপান, কখনো দেখা করছেন অ্যাডলফ হিটলারের সাথে, কখনো দেখা করছেন জাপানের তোজোর সাথে, কখনো পাড়ি দিচ্ছেন আটলান্টিক মহাসাগর, আবার কখনো পাড়ি দিচ্ছেন সাইবেরিয়ার। তিনি আর কেউ নন, ভারতের সংগ্রামী একজন মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকে এই সুভাষ ছিলেন ইন্ট্রোভার্ট টাইপের, একা থাকতেই বেশি পছন্দ করত। 15 বছর বয়সে সুভাষের জীবনে আসে এক বড় মানসিক টার্নিং পয়েন্ট। ওনার হাতে আসে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বই ও চিঠিপত্র। বিবেকানন্দের একটি দর্শন ওনার কিশোর মনকে পুরো উলটপালট করে দেয়। জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। পরাধীন ভারতে সবচেয়ে কষ্টে আছে দরিদ্র ভারতীয়রা, যারা প্রতিটি পদে পদে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। সম্ভবত এটি প্রথম স্ফুলিঙ্গ সুভাষচন্দ্রের মধ্যে, যা তার মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে তোলে। তখনকার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু, আর ওই কলেজের ইতিহাসের একজন প্রফেসর ছিলেন E.F. ওটন, যিনি ছিলেন চরম বর্ণবাদী। প্রায় সময় তিনি ভারতীয়দেরকে নেটিভ, আনসিভিলাইজড বা অসভ্য বলে গালাগালি করত। ভারতীয় ছাত্ররা অপমানিত বোধ করলেও আইনি ব্যবস্থা বা কলেজের থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে মুখ বুজে সহ্য করত। কিন্তু সুভাষচন্দ্র তো আর বাকি ভারতীয়দের মতো ছিল না, তার ছিল আত্মসম্মান বোধ। তিনি ওনার বন্ধুদের বলতেন, আমরা যদি আজ এই অপমান সহ্য করি তবে আমরা চিরকাল দাস হয়ে থেকে যাব। 1916 সাল ফেব্রুয়ারি মাস। প্রফেসর ওটন আবারও কোনো ভারতীয়কে গালমন্দ করেছেন, এমনকি তার গায়ে হাত তুলেছেন। ব্যাস, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সরকারি বিভিন্ন নথিপত্র অনুযায়ী ওটনকে কিছু ছাত্র ঘিরে ধরেছে, বেদম মারধর করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। এই ঘটনার পর পুরো কলকাতায় শোরগোল পড়ে গেল। কলেজের প্রিন্সিপাল সুভাষচন্দ্রকে ওনার অফিসে ডেকে পাঠান। প্রিন্সিপাল জানতেন এই পুরো বিদ্রোহের পেছনের মস্তিষ্কটি কার ছিল। সুভাষকে বলা হয়, তিনি যদি ক্ষমা চান এবং অন্য ছাত্রদের নাম বলে দেন তবে ওনাকে ছেড়ে দেওয়া হবে। এখানে সুভাষের সেই রাজকীয় মনস্তত্ত্ব প্রকাশ পেয়েছিল। আমি কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন এখানে ওঠে না। সুভাষচন্দ্রের বাবা জনাকীনাথ ছেলের এই বিদ্রোহ মনোভাব দেখে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন ছেলেকে যদি বিলাতে পাঠানো যায় তাহলে তার এই বিদ্রোহী মনোভাব পালিয়ে যাবে। ওনার বাবা ওনাকে একটি লক্ষ্য বেঁধে দিয়েছিল, ICS পাশ করতে হবে। তখনকার দিনে ICS ছিল বর্তমানে IPS, IAS বা UPSC পরীক্ষার চেয়েও শতগুণ কঠিন। সারা পৃথিবী থেকে মাত্র কয়েকজন এই সুযোগ পেতেন। একজন ভারতীয়ের জন্য ব্রিটিশদের তৈরি করা সিলেবাসে তাদের মাটিতে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করা ছিল প্রায় অসম্ভব। ওনার কাছে পড়াশোনার জন্য সময় ছিল মাত্র 7 মাস। কিন্তু সুভাষচন্দ্রের মনস্তত্ত্ব ছিল সাধারণ মানুষের চেয়ে আলাদা। তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। দিন রাত এক করে পড়াশোনা করা শুরু করলেন তিনি। 1920 সালের জুলাই মাস যখন ICS পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, লন্ডনে ইন্ডিয়া অফিস চমকে গেল। কিন্তু তখন তার মনে স্বামী বিবেকানন্দের আদর্শের সেই কিশোরটি জেগে উঠেছিল। ক্যামব্রিজের হোস্টেলে থাকে তিনি তার মেজদাদা শরৎচন্দ্র বসুকে সে একটি ঐতিহাসিক চিঠি লেখেন। কোনো ভারতীয় যদি আন্তরিকতার সাথে দেশের সেবা করতে চায় তবে সে এই অন্যায় ব্রিটিশ আমলাতন্ত্রের অংশ হতে পারে না। আমি যদি চাকরিতে যোগ দিই তবে আমাকে সেই ব্রিটিশ সরকারের অনুগত্য থাকার শপথ নিতে হবে। যারা আমার দেশের মানুষকে পশুর মতো অত্যাচার করছে, আমি আমার আত্মাকে বিক্রি করতে পারবো না তাদের কাছে। তিনি ওনার সুটকেস ভরে রাখলেন, গায়ে জড়ালেন সাধারণ ধুতি আর পাঞ্জাবি। ইংল্যান্ডের বিলাসবহুল জীবনকে চিরতরে বিদায় জানিয়ে তিনি জাহাজে উঠলেন ভারতের উদ্দেশ্যে। ওনার চোখে তখন কোনো মোহ ছিল না, ছিল না নিজের ভবিষ্যতের কোনো চিন্তা। ওনার মনে তখন একটাই মন্ত্র, ভারতকে মুক্ত করতে হবে। 1921 সাল, বোম্বের মানিভবন। সদ্য ICS এ চাকরি ছেড়ে দেওয়া সুভাষচন্দ্র বসু ভারতে পা রাখতেই ছুটে গেলেন মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে। গান্ধীজি তখন ভারতের অভিসাংবাদিক নেতা। ওনার একটি ডাকে পুরো দেশ অচল হয়ে যায়। সুভাষচন্দ্রের মনে দেশপ্রেমের আগুন থাকলেও তিনি ছিলেন একজন আধুনিক এবং যৌক্তিক চিন্তা ভাবনার মানুষ।
তিনি গান্ধীর অসহযোগ আন্দোলন এর কৌশলটি খুব কাছ থেকে বুঝতে চেয়েছিলেন। গান্ধীজির সাথে কথা বলে সুভাষচন্দ্রের মনে হলো গান্ধীর এই পরিকল্পনার পেছনে কোনো সুনির্দিষ্ট এবং ধাপে ধাপে সাজানো মিলিটারি প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট নেই। বৈঠক শেষে ঘর থেকে বের হয়ে সুভাষ ওনার ডায়েরিতে লিখেছেন, আমি চরম হতাশা নিয়ে ফিরেছি। গান্ধীজির পরিকল্পনায় আমি কোনো স্পষ্ট লক্ষ্য দেখতে পাইনি। গান্ধীজি শীঘ্রই বুঝতে পেরেছিল এই ছেলে তার অন্য অন্ধ অনুসারীদের মতো নয়। এই ছেলে নিজেই নিজের রাস্তা তৈরি করবে। 1924 সাল, মাত্র 27 বছর বয়সে সুভাষচন্দ্র বসু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং পরবর্তীতে কলকাতার মেয়র নির্বাচিত হন। মেয়রের চেয়ারে বসেই সুভাষচন্দ্র কলকাতার পুরো চেহারা বদলে দেন। কলকাতার রাস্তাঘাটে ইংরেজি নামের বদলে তিনি ভারতীয় নাম রাখলেন। সরকারি চাকরিতে সাধারণ ভারতীয় ও মুসলিমদের জন্য কোটা তৈরি করা হলো এবং লর্ড সাহেবের কায়দায় চলা মিউনিসিপ্যালিটিকে সাধারণ মানুষের সেবা কেন্দ্রে রূপান্তর করলেন। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কলকাতার মনুমেন্ট ভাঙার আন্দোলনে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এবং জেল হাজতে পুরে দেয়। কিন্তু সুভাষচন্দ্র জানতেন জেলে বসে থাকলে দেশের স্বাধীনতা আসবে না। তিনি আমরণ অনশন শুরু করলেন। ওনার স্বাস্থ্যের এতটাই অবনতি হলো যে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। সুভাষ যদি জেলে ভেতর মারা যান তবে পুরো বাংলায় আগুন জ্বলবে। তাই 1940 সালে 5 ডিসেম্বর ওনাকে জেল থেকে খালাস করে ওনার কলকাতার এলগিন রোডের বাড়িতে হাউস অ্যারেস্ট করে রাখা হলো। এলগিন রোডের বাড়ির বাইরে দিন রাত 24 ঘন্টা মোতায়েন ছিল 62 জন জনু সিআইডি এজেন্ট। বাড়ির ভেতরে কে ঢুকছে কি বের হচ্ছে তার প্রতি সেকেন্ডের হিসাব রাখা হচ্ছিল। এই নজরবন্দি খাঁচার ভেতরে বসেই সুভাষচন্দ্র বসু এঁকে ফেলেছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর পালায়নের ব্লুপ্রিন্ট, দ্য গ্রেট এস্কেপ। এই পরিকল্পনায় ওনার সবচেয়ে বড় সঙ্গী ছিলেন ওনার ভাইপো তরুণ শিশির কুমার বসু। সুভাষচন্দ্র ওনার দাড়ি কাটা বন্ধ করে দিলেন, লম্বা দাড়ি রাখলেন এবং নিজের আসল পরিচয় আড়াল করতে এক ছদ্মবেশ ধারণ করলেন। তিনি হলেন উত্তর প্রদেশের এক মুসলমান বিমা এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন। 1941 সালের 16 জানুয়ারি, রাত তখন 1:35। পুরো কলকাতা শহর তীব্র শীতের গভীর ঘুমে আচ্ছন্ন। এলগিন রোডের বাড়ির বাইরে ব্রিটিশ পাহারা কিছুটা শিথিল। ঠিক তখনই বাড়ির পেছনের দরজা দিয়ে ছদ্মবেশী মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে সুভাষচন্দ্র বসু বসলেন একটি জার্মান গাড়ির পেছনের সিটে। গাড়িটি চালাচ্ছিলেন ওনারই ভাইপো শিশির বসু। সেখান থেকে সুভাষচন্দ্র দিল্লির কালকা মেইল ট্রেনে চড়ে বসলেন। ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওনার সহযাত্রীরা ভাবতে পারেননি যে ওনার পাশে বসে থাকা লম্বা দাড়ি ও শেরওয়ানি পরা গম্ভীর মানুষটি আসলে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু, সুভাষচন্দ্র বসু। ওনার গন্তব্য ছিল ভারতের শেষ প্রান্তে পেশোয়ার। পেশোয়ারের কাছে সুভাষচন্দ্রের ছদ্মবেশ আবার বদলে গেল। এবার তিনি ফরওয়ার্ড ব্লগের বিশ্বস্ত কর্মী আকবর শাহের সাহায্যে এক মুখ ও বধির আফগান পাঠানের ছদ্মবেশ নিলেন, যাতে পথে কেউ ওনার সাথে কথা বলতে না পারে। ওনার নতুন নাম রাখা হলো জিয়াউদ্দিন পাঠান। এখান থেকে ওনার সাথে যুক্ত হলেন প্রখ্যাত বিপ্লবী ভগৎরাম তলোয়ার। শুরু হলো ইতিহাসের সবচেয়ে কঠিন পথ চলা। খাইবার পাসের দুর্গম পাহাড়ি রাস্তা, কনকনে ঠান্ডা আর বরফ ডিঙ্গিয়ে পায়ে হেঁটে। কখনো খচ্চর পিঠে চড়ে সুভাষচন্দ্র সীমান্ত পার হয়ে প্রবেশ করলেন আফগানিস্তানের রাজধানী কাবুলে। টানা 2 মাস কাবুলের এক চরম অস্বাস্থ্যকর কোয়ার্টারে ওনাকে লুকিয়ে থাকতে হয়েছিল। অবশেষে ওনার উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এলেন ইতালি এবং জার্মানি। ইতালিয়ান দূতাবাসের সাহায্যে ওনার জন্য তৈরি করা হলো একটি জাল পাসপোর্ট। ওনার নতুন নাম দেওয়া হলো কাউন্ট অরল্যান্ডো মাজোত্তা। 1941 সালে মার্চ মাস কাউন্ট মাজোত্তা আসে যে সুভাষচন্দ্র বসু আফগানিস্তানের সীমান্ত পার হয়ে প্রবেশ করলেন সোভিয়েত রাশিয়ায়। সেখান থেকে ট্রান্স সাইবেরিয়ান ট্রেনে চড়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মস্কো। তিনি মস্কো থেকে বিমানে চড়ে বসলেন বার্লিনের উদ্দেশ্যে। 3রা এপ্রিল 1941, দীর্ঘ 2.5 মাস পর নেতাজি পা রাখলেন বার্লিনে। পা রাখতেই তিনি তার ঐতিহাসিক মিশনের কাজ শুরু করে দেন। তিনি গড়ে তুললেন ফ্রি ইন্ডিয়া সেন্টার এবং তৈরি করলেন আজাদ হিন্দ রেডিও। 1942 সালের জানুয়ারি মাসে সেই রেডিও থেকে প্রথমবার ওনার বজ্রকণ্ঠে ভেসে আসে, আমি সুভাষ বলছি। এই কণ্ঠ শুনে পুরো ভারতবর্ষের মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কিন্তু জার্মানিরা তো তাকে এত সহজে বিশ্বাস করছে না। জার্মানিরা মনে করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু
ব্রিটিশদেরই কোনো ডাবল এজেন্ট হিসেবে কাজ করতে এসেছে এখানে। কিন্তু সুভাষচন্দ্রের মনস্তত্ত্ব ছিল একদম পরিষ্কার। তিনি শরণার্থী হিসেবে এখানে আশ্রয় নিতে আসেননি, তিনি আসছেন সামনাসামনি প্রস্তাব দিতে। তিনি জার্মান সরকারের কাছে প্রস্তাব দিলেন উত্তর আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়তে এসে যে হাজার হাজার ভারতীয় সেনা জার্মানদের হাতে বন্দী হয়েছে তাদের ওনার হাতে তুলে দেওয়া হোক। জার্মানরা রাজি হলো। শুরু হলো ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন বা আজাদ হিন্দ ফৌজ এর প্রথম সংস্করণ। এখানে প্রথমবার ভারতীয় সেনারা ভালোবেসে ওনাকে ডাকতে শুরু করলো এক নতুন নামে, নেতাজি। 1942 সালের সে ঐতিহাসিক ঘটনা, যার জন্য নেতাজি অপেক্ষা করেছিল দীর্ঘ 1 বছর। তিনি দেখা করতে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচারী অ্যাডলফ হিটলারের সাথে। হিটলার ওনার মাইন ক্যাম্প বইটিতে লিখেছিলেন যে ভারতীয়রা কৃষ্ণাঙ্গ এবং তারা চিরকাল দাস থাকার যোগ্য। নেতাজি হিটলারের নিজের অফিসে ওনার নিজের ক্ষমতার দম্ভের সামনে দাঁড়িয়ে সোজা ওনার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আপনার বইয়ের ওই ভারত বিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জার্মানিকে আনুষ্ঠানিকভাবে ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে সমর্থন ঘোষণা করতে হবে। হিটলার বললেন, আমি ভারতীয় স্বাধীনতার পক্ষে, তবে জার্মানি ভৌগোলিকভাবে ভারত থেকে অনেক দূরে, তাই আমি আপনাকে সরাসরি সামরিক সাহায্য পাঠাতে পারবো না। আমি আপনাকে জাপানের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি, কারণ জাপান এখন ভারতের একদম সীমান্তে পৌঁছে গেছে। তিনি বুঝতে পেরেছিলেন জার্মান ভারতীয়দের মধ্যে তেমন তার কোনো স্বার্থ খুঁজে পাচ্ছেন না। 1943 সালের দিকে বিশ্বযুদ্ধ এমন এক জায়গায় পৌঁছেছিল যে জার্মানি থেকে জাপান যাওয়ার সমস্ত আকাশপথ এবং স্থলপথ ব্রিটিশ ও মিত্র বাহিনীর দখলে ছিল। যাওয়ার একমাত্র পথ ছিল সমুদ্রপথ, তাও আবার পানির নিচ দিয়ে। 1943 সালের 8 ফেব্রুয়ারি উত্তর জার্মানির কিল বন্দর বরফ শীতল হাওয়ার মধ্যে এক কালো রঙের ইস্পাতের দৈত্য পানির উপর ভেসে উঠল। এটি ছিল নাৎসি জার্মানির অন্যতম সেরা সাবমেরিন U-180। মাঝরাতে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই সাবমেরিনের সরু হ্যাচ গলিয়ে ভেতরে প্রবেশ করলেন দুজন ভারতীয়, একজন নেতাজি সুভাষচন্দ্র বসু আর অন্যজন ওনার ব্যক্তিগত সহকারী আবিদ হাসান। 26 এপ্রিল 1943 মাদাগাস্কারের পূর্ব উপকূল থেকে প্রায় 400 মাইল দূরে ভারতীয় মহাসাগরের বুকে হঠাৎ ভেসে উঠল দুটি সাবমেরিন। একটি জার্মানির U-180 আর ওটা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ভাসছে ওটার মিত্র দেশ জাপানের এক বিশাল সাবমেরিন I-29। কিন্তু আবহাওয়া ছিল চরম বৈরী, সমুদ্রের ঢেউগুলি ছিল এক একটি 10 থেকে 15 ফুট উঁচু। দুটি সাবমেরিন ঢেউয়ের ধাক্কায় উপর আছাড় খাচ্ছিল। এই অবস্থায় সাবমেরিন দুটোকে পাশাপাশি আনা অসম্ভব ছিল, কারণ সামান্য ধাক্কা লাগলেই দুটোই ডুবে যেত। উপায় না দেখে জার্মান ক্যাপ্টেন একটি রাবারের ডিঙ্গি সাগরে ভাসালেন। সেই উত্তাল সমুদ্রের ঢেউকে জয় করে নেতাজি পৌঁছে গেলেন জাপানি সাবমেরিন I-29 এর গায়ে। জাপানি ক্রুরা ওনাকে টেনে উপরে তুলল। 1943 সালের মে মাস এই জাপানি সাবমেরিনটি নিরাপদে পৌঁছে গিয়েছিল সুমাত্রা দ্বীপের সাবাং বন্দরে। সেখান থেকে নেতাজি বিমানে চড়ে রওনা দিলেন টোকিওর উদ্দেশ্যে। 1943 সালের 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করলেন আরজি হুকুমত এ আজাদ হিন্দ বা ভারতের প্রথম স্বাধীন অস্থায়ী সরকার। এই সরকারকে বিশ্বের 9টি দেশ, বিশেষ করে জার্মানি, জাপান, ইতালি এবং ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এই সরকারের নিজস্ব ব্যাংক ছিল নিজস্ব কারেন্সি এবং নিজস্ব ডাক টিকিট। এই সরকারের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং যুদ্ধমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জাপান সরকার ভারতের আন্দামান এবং নিকোবরকে এই সরকারের হাতে হস্তান্তর করেন। নেতাজি সেই দ্বীপ দুটির নতুন নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ। 1944 সালে মার্চ মাস শুরু হলো ওনার স্বপ্নের সামরিক অভিযান অপারেশন ইউগো। জাপানি 15তম সেনা দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজাদ হিন্দ ফৌজের সুভাষ ব্রিগেড ভারতের সীমানা পার হলো। দীর্ঘ 3 বছর পর ভারতের মাটিতে পা রাখলেন নেতাজির সৈনিকরা। মণিপুরের মৈরাং শহরে প্রথমবার ব্রিটিশদের হটিয়ে স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করলেন কর্নেল শওকত মালিক। এরই মধ্যে অগাস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমীকরণ বদলে গেল। মার্কিন বিমান বাহিনীর তীব্র বোমা বর্ষণের সামনে টিকতে না পেরে জাপানি বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিল। জাপানিরা পিছু হটলেও নেতাজির সেনারা পিছু হটতে নারাজ। তারা শেষ গুলি আর শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ব্রিটিশদের আধুনিক ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রাইফেল হাতে লড়াই করে শহীদ হলেন। কিন্তু সমীকরণ পুরোই পাল্টে যায় 1945 সালে, যখন জাপানিরা আত্মসমর্পণ করে। নেতাজি শেষ সম্বলটুকু হারিয়েছেন, কিন্তু তিনি তো দমে যাওয়ার পাত্র নন।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ায় গিয়ে নতুনভাবে আবার লড়াই শুরু করবেন। 17 আগস্ট তিনি ভিয়েতনামের সাইগন থেকে জাপানি বোমারু বিমানে চড়ে বসেন। পরের দিন 18 আগস্ট দুপুরে রিফিউলিং এর জন্য বিমানটি ল্যান্ড করে তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে। 18 আগস্ট দুপুর 2টো তাইহুকু বিমানবন্দর থেকে ওড়ার সময় কয়েক সেকেন্ডের মাঝে ভারসাম্য হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে নেতাজির বিমানটি। ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে পুরো বিমানটির জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। ওনার বিশ্বস্ত সঙ্গী কর্নেল হাবিবুর রহমানের বয়ান অনুযায়ী জ্বলন্ত বিমান থেকে নেতাজি যখন বের হন তখন ওনার পুরো শরীর আগুনে ঝলসে গেছে। ওনাকে দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হলেও সেই রাতে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে ওনার শেষ কথা ছিল, আমি দেশের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়েছি, তোমরা লড়াই থামিও না, স্বাধীনতা খুবই নিকটে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরি। যদি জানার আগ্রহ থাকে কমেন্টে জানান।